এখন আমরা আলোচনা করব 40 নম্বর পদার্থ। দর্শক কেন্দ্র, এখন আমরা আলোচনা করব কি 40 নম্বর পদার্থ। আগে প্রশ্নটি পড়ব, প্রশ্নটি পড়ার পর আমরা বুঝে নেব প্রশ্নে কি বলছে, উত্তর আমাদের কি চেয়েছে। প্রশ্ন পড়ার মধ্য দিয়ে আমরা ছবি আঁকবো, ছবি আঁকার মধ্য দিয়ে আমরা উত্তর লিখব। উপপাদ্য কিন্তু মুখস্থ নয়। আমি আবার বলছি, প্রতিটি পদ্ধতি আমি তোমাদের বলেছি, ক্লাস 9-এর ক্লাস 10-এর যতগুলো পদ আমি আপলোড করেছি আমার ইউটিউব চ্যানেলের মধ্য দিয়ে, প্রতিটি পদ্ধতিতে আমি বারবার বলি উপপাদ্য মুখস্থ নয়। এখনও বলছি উপপাদ্য মুখস্থ করবে না। মুখস্থ না করে কিভাবে প্রশ্ন পড়ে ছবি এঁকে, ছবি আঁকার মধ্য দিয়ে তোমরা উপপাদ্য করবে, সেটা আমার এই ইউটিউব চ্যানেলের মধ্যেই পেয়ে যাবে। প্রতিটি উপপাদ্য খুব সুন্দর সহজ সরলভাবে বিশ্লেষণ করা হয়েছে, তোমরা দেখতে থাকো। একবার থেকে দুবার, দুবার থেকে তিনবার দেখো, তাহলে উপপাদ্য মুখস্থ করতে হবে না। পরীক্ষার হলে গিয়ে উপপাদ্য কখনো ভুলবে না। পরীক্ষার হলে গিয়ে উপপাদ্য কখনোই ভুলবে না। কি বলছে দেখো, বৃত্তের কোন বিন্দুতে স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ পরস্পর লম্ব ভাবে অবস্থিত। বৃত্তের কোন বিন্দুতে, শিক্ষার্থী বন্ধুরা, প্রথমে একটা আমরা বৃত্ত আঁকবো। একটা বৃত্ত এঁকে নিলাম, একটা বৃত্ত এঁকে নিলাম, দেখো একটা বৃত্ত হয়ে গেল। যে বিন্দুতে বৃত্তটা অঙ্কন করেছি তার নাম দিয়েছি ও। অর্থাৎ তোমরা পেন্সিল কম্পাস যেখানে বসিয়েছ, পেন্সিল কম্পাসটি বসিয়ে যে গোল দাগটি দিয়েছ, সেই বিন্দুটার নাম কি দিয়েছি তোমরা? ও। আমি যখন ও দিয়েছি, তোমরাও ও দেবে। বলছে বৃত্তের কোনো বিন্দুতে স্পর্শ, অর্থাৎ এই যে কোনো একদিকে, বৃত্তের যে কোনো একটা দিকে কোনো একটা বিন্দুতে তুমি একটা সরল রেখা টানবে। মনে রাখবে, সরল রেখাটি যে বিন্দুতে মিলিত হবে সেটি হচ্ছে বৃত্তের স্পর্শ। তাহলে দেখো, এখান থেকে আমি একটা কি করলাম, সরল রেখা টেনে নিলাম। দেখো সরল রেখাটি সোজাভাবে টেনে নেব আমরা। দেখো একটা আমরা সরল রেখা টেনে নিলাম। এই সরল রেখাটির নাম দিলাম এ, কে নাম দিলাম বি। এবং সরল রেখাটি কোন বিন্দু মিলিত হয়েছে? তাহলে সরল রেখাটি এখানে একটা বিন্দু উৎপন্ন হয়েছে, অর্থাৎ এই সরল রেখা বৃত্তের কোন একটা বিন্দুতে মিলিত হয়েছে, সেই বিন্দুটার নাম দিলাম কি? পি। ওকে, এবার কি করব, যেহেতু এটা সরল রেখা তাই এখান থেকে দুটো আমরা যুক্ত করে দেব। এটা যুক্ত করে দেব, দেখো এটা যুক্ত করে দেবে। তাহলে এটা হলো কি ও আর পি, এটা হলো কিন্তু বৃত্তের ব্যাসার্ধ। কিন্তু আবার অন্যদিকে এ বি সরলরেখার উপরে একটি লম্ব, কেননা এটা যে স্পর্শ, এটা কি স্পর্শ বিন্দু, স্পর্শ বিন্দুতে ছেদ করেছে। এবার আমাদের প্রমাণ করতে বলছে স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ, মানে এই যে স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ, অর্থাৎ ও থেকে পি বিন্দুর দিকে এসেছে, তাহলে পি বিন্দুগামী ব্যাসার্ধ, কিন্তু এই ব্যাসার্ধ কি হবে, এবি সরলরেখার উপর লম্বভাবে অবস্থান করবে, সেটা তোমাদের দেখাতে বলছে, এটা তোমাদের প্রমাণ করতে বলছে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমি চিত্রটি অঙ্কন করেছি সেটার মধ্য দিয়ে এখন আমরা প্রদত্ত পাঠটা লিখব। কি এঁকেছি চিত্র দেখো, বলছে বৃত্তের কোনো বিন্দুতে, একটা বৃত্ত অঙ্কন করেছি, কোনো বিন্দুতে, এই দেখো এখানে একটা বিন্দু নিয়েছি, সেই বিন্দু থেকে হচ্ছে স্পর্শ, এই স্পর্শ এঁকেছি। আর ওই স্পর্শ বিন্দু আমি ব্যাসার্ধ পরস্পর কি থাকবে, লম্ব, বলছে লম্ব ভাবে অবস্থান করবে, মানে এবির উপর ওপি দাঁড়িয়ে থাকবে, এটা প্রমাণ করতে বলছে। তাহলে শিক্ষার্থী আমাদের এখন কাজ হবে কি করা, এখানে যেটুকু আমি অঙ্কন করেছি সেটুকু লেখা, এটা হচ্ছে প্রদত্ত পাঠ। তাহলে আমরা লিখব, পয়েন্ট করব প্রদত্ত, তারপর লিখলাম আমি প্রদত্ত।
পয়েন্ট করলাম, কি লিখবে এখানে? দেখো এটা একটা বিন্দু চলছে বৃত্ত। এই বৃত্তটার নাম কি দিয়েছি আমরা? দেখো এই যে বৃত্তটা, এই বৃত্তটার নাম দিয়েছি কি? মাঝখানে বিন্দুর নাম দিচ্ছি ও। তাহলে কি লিখবে? ও কেন্দ্রীয় বৃত্তের, দেখো এটা একটা বৃত্ত, বৃত্তর নাম কি? ও কেন্দ্র বৃত্ত। এবার এখানে দেখো পি আছে একটা, এখানে কি আছে? একটা বিন্দু পি। তাহলে এটা কি বিন্দু? পি পি বিন্দু তে কি আছে? দেখো শিক্ষার্থীরা, এ বি, কি লিখবো? এ বি স্পর্শ, এ বি স্পর্শ। এবং কি লিখবো? দেখো এই যে ও পি, কি আছে? ও পি কোথায়? দেখো ও পি কোন বিন্দু থেকে আসছে? পি বিন্দু থেকে আসছে। এটা কি একটা ব্যাসার্ধ? তাই লিখবে এবং ও পি কমা পি বিন্দু গামী ব্যাসার্ধ। ভালো করে দেখো শিক্ষার্থী বন্ধুরা, এখানে কি লিখেছি আমরা? ব্যাসার্ধ। কি লিখেছো? বৃত্তটা অকেন্দ্রীয়, তাই লিখেছি ও কেন্দ্র বৃত্তের পি বিন্দুতে। দেখো এখানে একটা বিন্দু দিয়েছি পি, পি বিন্দুর উপর দিয়ে একটি সরলরেখা গেছে, শুয়ে গেছে, তাই এর নাম দিয়েছি এটা স্পর্শ। তাই লিখেছি ও কেন্দ্রীয় বৃত্তের পি বিন্দুতে এবি স্পর্শ। কি আছে? এবি স্পর্শ। তারপরে কি লিখেছি? এবং এই যে ও পি এটা একটি ব্যাসার্ধ, কার দিকে এসেছে? পি বিন্দু দিকে এসেছে, তাই আমরা লিখছি বিন্দুগামী ব্যাসার্ধ। ওকে, এবার কি করতে বলছে? প্রদত্ত পাঠ চলে আসলো। এবার লিখবে হচ্ছে প্রামাণ্য। এবার লিখবে প্রামাণ্য বিষয়, কি প্রমাণ করতে বলছে? এবার লিখবে প্রামাণ্য বিষয়। পয়েন্ট করবে প্রামাণ্য বিষয়। প্রামাণ্য বিষয় কি শিক্ষার্থীরা? প্রশ্ন দেখো, বলছে স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ মানে ওপি পরস্পর লম্ব। কি বলছে? পরস্পর লম্ব ভাবে অবস্থান করছে। তাহলে ব্যাসার্ধকে ওপি পরস্পর লম্ব ভাবে অবস্থান করছে। তো পরস্পর লম্ব ভাবে অবস্থিত, লম্বকে ওপি কার উপরে? এবির উপরে। তাহলে লিখবো আমরা ওপি, কি লিখবো আমরা? ওপি লম্ব। তো কি লিখবো? ওপি লম্ব কার উপরে? এবির উপরে। এটা আমাদের কি বলছে? প্রামাণ্য বিষয়, অর্থাৎ প্রমাণ করতে বলছে। প্রমাণের বিষয় হচ্ছে আমাদের এটা। এবার ধর শিক্ষার্থী বন্ধুরা, আমাদের এখানে এই যে আমাদের প্রমাণ করতে বলছে, এই প্রমাণ করতে গেলে আমাদের একটু অঙ্কন করতে হবে। কি করতে হবে? এবি একটি সরল রেখা রয়েছে, অর্থাৎ স্পর্শ রেখা। এই স্পর্শ রেখার মধ্যে কি রয়েছে? পি একটি বিন্দু। এই পি বিন্দু ছাড়াও আমরা যে কোনো একটা বিন্দু নিব। কি নেব? যে কোনো একটা বিন্দু নেব। ধরো এখান থেকে আমরা এখানে একটা বিন্দু নিলাম, এখানে কি নিলাম? একটা বিন্দু নিলাম, যে বিন্দুটি নাম দিলাম আমরা কিউ। দেখো এই পি বিন্দু ছাড়া একটা বিন্দু নাম কিউ। এবার কি করব? ও আর কিউ কি করব? যুক্ত করে দেব। এবার দেখো ও এবং কিউ, এই যে এখানে আমরা যুক্ত করলাম, ও কিউ যুক্ত করলাম, ও কিউ এর মাঝে কে রয়েছে? এবার বৃত্তের পরিধিতে একটা বিন্দু উৎপন্ন হয়েছে। ও কিউ সরলরেখার মাঝে দেখো বৃত্তের যে পরিধি রয়েছে, সেই পরিধির মধ্যে একটা বিন্দু উৎপন্ন হয়েছে। এই বিন্দুটা আমরা নাম দিব, ধরে নাও আর। লিখলাম আর। তাহলে আমাদের অঙ্কন হয়ে গেল। এবার শিক্ষার্থী বন্ধুরা পয়েন্ট করবে কি? অঙ্কন। পয়েন্ট করবে কি? অঙ্কন। পয়েন্ট করবে কি? অঙ্কন। অঙ্কন পয়েন্ট করলে অঙ্কনে কি লিখবে? দেখো অঙ্কনে কি লিখবে? এই যে এবি সরলরেখা রয়েছে বা স্পর্শ রেখা রয়েছে। এবি সরলরেখা বা স্পর্শ রেখার মধ্যে কিউ একটা কি করলে? বিন্দু নিলে। দেখো এবি সরলরেখার উপরে কিউ একটা বিন্দু নিলে। ওকে, তাহলে তোমরা কি লিখবে? লিখবে এবি স্পর্শকের উপর
এবি স্পর্শকের ওপর এর কি রয়েছে কিউ, কিউ যে কোনো একটি বিন্দু নিলাম। কি লিখলাম শিক্ষার্থী বন্ধুরা? দেখো এ বি স্পর্শকের উপর কিউ একটি বিন্দু, তাই তো কি করা হচ্ছে, এটা নেওয়া হয়েছে, তাই লিখলাম এ বি স্পর্শকের উপর কিউ যে কোনো একটি বিন্দু নিলাম। আশা বুঝতে পেরেছো? এবার দেখো এই যে কিউ বিন্দু নিলাম, এবার সাথে সাথে কি দেখো কি করেছি, এই কিউ বিন্দু নেওয়ার পরে ও আর কিউ যুক্ত করেছি, ও আর কিউ কি করেছি, যুক্ত করেছি। এটা যুক্ত ছিল না, তাই লিখবে ও কমা কিউ যুক্ত করে, যুক্ত করে, যুক্ত করে দিলাম, যুক্ত করে দিলাম বা যুক্ত করলাম। ওকে, এবার দেখো এই যে ও কিউ যে আছে, ও কিউ সরলরেখা কি করছে, এই যে বৃত্ত যা আছে বৃত্তটিকে আর বিন্দুতে যুক্ত করেছে। দেখো ও কিউ এই যে সরলরেখা আছে, এই ও কিউ সরলরেখা আর বিন্দুতে ছেদ করেছে, তাই তো কি লিখবো, ও কিউ রেখাটি, রেখাটি বৃত্তের পরিধির কোন বিন্দুতে ছেদ করে, কি করে, ছেদ করে। যার নাম দিলাম, যার নাম দিলাম আর। দেখো ও কিউ সরলরেখা, যে ও কিউ একটা রেখা বৃত্তের পরিধির কোন একটা বিন্দুতে মিলিত হয়েছে, এই বিন্দুটার নাম দিলাম কি, আর। তাহলে শিক্ষার্থীরা বুঝতে পেরেছো কতটা সোজা? এরপর দেখো কি বলছে, এরপর দেখো আমাদের কি আসবে, আমাদের আসবে এখন অঙ্কন পাঠ শেষ, এবার আসবে কি প্রমাণ। কি পাঠ আসবে? প্রমাণ পাঠ আসবে। এই যে প্রমাণ পাঠ যে লিখেছো, এবার দেখো এই যে ও পি, ও পি এবং ও আর দুটা কি ব্যাসার্ধ। এবার দেখো ও আর ব্যাসার্ধ, ও আর থেকে কি আছে, ও কিউ বড় আছে, যে এবার যেহেতু ও কিউ যুক্ত করার পরে মাঝে একটা বিন্দু উৎপন্ন হয়েছে আর, ও কিউ যুক্ত করার পরে মাঝে একটা বিন্দু উৎপন্ন হয়েছে আর, ও আর সরলরেখাটি যতটা বড় তার থেকে ও কিউ সরলরেখা বেশি বড়, তাহলে লিখবো ও আর, তারপরে লিখবো কি গ্রেটার দেন নয় লেস দেন, ও আর এর থেকে ও কিউ বড়, তাই লিখবো আমরা কি লিখবো শিক্ষার্থী বন্ধুরা, ও আর লেস দেন, লেস দেন মানে কি ব্যাসটা বড় থাকবে, কে বড়, ও কিউ, ও আর লেস দেন ও কিউ। দেখো ও আর এর থেকে ও কিউ বড়। আবার দেখো আবার কি লিখতে পারি, এই ও আর আর ও পি সমান লেখা যায়, সুতরাং ও আর সমান কি লিখতে পারি, ও পি। কেন ও আর ও পি সমান, কেন সমান, কারণ একই বৃত্তের ব্যাসার্ধ। লিখবো একই বৃত্তের ব্যাসার্ধ, একই বৃত্তের ব্যাসার্ধ, তাই এটা একটা সমান। এবার ও আর এর থেকে যদি ও কিউ বড় হয়, ও কিউ থেকে ও কিউ কি হবে, বড় হবে, তাই তোমরা লিখবে সুতরাং ও পি থেকে বড় কে, ও কিউ, তাই লিখলে ও পি লেস দেন ও কিউ, মানে ও পি থেকে ও কিউ বড়। আশা করি বুঝতে পেরেছো কেন বড় হলো, কারণ ও আর ও পি বড়। আমরা সবাই দেখো দেখতে পাচ্ছি ও আর এর থেকে ও পি, ও আর এর থেকে ও কিউ আরেকটা বড়,
তাহলে এটা যদি সমান হয়, এটার থেকে যদি এটা বড় হয়, ও আর এর থেকে যদি ও কিউব বড় হয়, তাহলে ও কিউব থেকে ও কিউব অবশ্যই বড় হবে। তাই জন্য লিখেছি ও পি লেস দেন কি লিখেছি ও কিউব। ওকে, এবার তো শিক্ষার্থী বন্ধুরা এবারে কি লিখতে পারি আমরা, দেখো এই দেখো এ বি যে সরলরেখা আছে, কি লেখা আছে এখানে, এ বি যে সরলরেখা আছে, এ বি সরলরেখা উপরে ও বিন্দু থেকে পি বিন্দু ছাড়া যে কোনো বিন্দু নাও, অর্থাৎ ও পি ছাড়া যে কোনো সরলরেখা অঙ্কন করো, প্রতিটি সরলরেখায় কি হবে, ও পি থেকে কি হবে, বড় হবে, তাই তো। তাই এখানে তোমরা লিখবে, এখানে আমি পাশে লিখছি, তোমরা নিচে লিখে দেবে, কি লিখবে যে ও পি এ বি স্পর্শ পর্যন্ত, কি লিখবে, এ বি স্পর্শক পর্যন্ত ওপি ছাড়া যত সরলরেখা অঙ্কন করবে প্রত্যেককেই কি হবে, ওপি থেকে বড় হবে। ওপি ছাড়া মানে এই যে ওপি সরলরেখা ছাড়া যতই সরলরেখা অঙ্কন করো না কেন, এখান থেকে এদিকে প্রত্যেকটি সরলরেখা কি হবে, ওপি থেকে বড় হবে। কারণ ওপি হচ্ছে বৃত্তের মধ্যে অবস্থান করছে, আর বাকি সব বিন্দুগুলি বৃত্তের বাইরে অবস্থান করবে। কারণ পি বিন্দু ছাড়া বাকি বিন্দুগুলি বৃত্তের বাইরে অবস্থিত, তাই তো। এই যে পি ছাড়া তুই যত বিন্দু নাও, প্রত্যেকটা বিন্দু বৃত্তের বাইরে অবস্থান করছে, আর বাইরে যখন অবস্থান করবে তখনই কি হবে, তখন এই বিন্দু থেকে এই যে পি বাদে যে বিন্দু নেবে এবং ওর সাথে সেই বিন্দু যখন যুক্ত করবে, প্রত্যেকটি বিন্দু কি হবে, ওপি থেকে বড় হবে। তো ওপি হচ্ছে ক্ষুদ্রতম বাহু। এবারে সুতরাং ওপি ক্ষুদ্রতম বাহু, আর আমরা প্রত্যেকে জানি ক্ষুদ্রতম বাহু হচ্ছে লম্ব দূরত্ব, তাই তোমরা লিখতে পারি যেহেতু ওপি অর্থাৎ ওপি লিখবো না, ক্ষুদ্রতম কি লিখবো, ক্ষুদ্রতম বাহু হলো কি লম্ব দূরত্ব। যেহেতু ক্ষুদ্রতম বাহু হলো লম্ব দূরত্ব, তাহলে ক্ষুদ্রতম বাহুকে ওপির থেকে ছোট বাহু বা সরলরেখা অঙ্কন করা সম্ভব নয়। তাহলে ওপি কি আছে, লম্ব। কার উপরে লম্ব, এবির উপরে। এটা আমরা প্রমাণ করতে পারলাম। তাহলে সুতরাং ওপি লম্ব কার উপরে লম্ব, এবি। কি আছে, ওপি লম্ব কার উপরে লম্ব, এবির উপরে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা এই প্রমাণটি হয়ে গেল। আমরা কি লিখবো এখানে, প্রমাণিত। এবার দেখো, যদি পদ্ধতি ভালো লেগে থাকে, প্রত্যেক শিক্ষার্থী বন্ধুকে বলছি, পদ্ধতি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা লাইক করবে, শেয়ার করবে। যারা আমার চ্যানেলে নতুন এসেছো, এখনো সাবস্ক্রাইব করোনি, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নেবে, যাতে করে আমি কোনো ভিডিও যখন আমার ইউটিউব চ্যানেলে আপলোড করব তখন তোমরা সবার আগে পেয়ে যাও। মনে রাখবে, নবম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত ইংরেজি বিষয়ে সমস্ত তথ্য আমার এই ইউটিউব চ্যানেলে পেয়ে থাকবে।
এবং নবম ও দশম শ্রেণীর অঙ্কের যাবতীয় তথ্য এখান থেকে পেয়ে থাকবে। এছাড়াও বিভিন্ন পরীক্ষার সাজেশন, বিভিন্ন স্কুল সম্বন্ধীয় তথ্য এই চ্যানেলতে পেয়ে থাকবে। তাহলে এই চ্যানেলের সমস্ত তথ্য পাওয়ার জন্য তোমরা অবশ্যই চ্যানেলটিকে গ্রো করার জন্য তোমরা বন্ধুবান্ধবকে শেয়ার করবে, আর অবশ্যই একেবারে সাবস্ক্রাইব করে নেবে। আর ভিডিওটি কেমন লাগলো, উপপাদ্যটি কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। ভালো লাগলো জানাবে, খারাপ লাগলো জানাবে। ভালো লাগলে উৎসাহিত হবো, খারাপ লাগলে পরে ভিডিওগুলি আরো ভালো করার চেষ্টা করব। আশা করি শিক্ষার্থীরা আমি কি বলতে চাইছি বুঝতে পেরেছো। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস শেষ করলাম।